আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই মুহূর্তে যদি নির্বাচন হয় বাংলাদেশ জামাত ইসলামী কোন পর্যায়ে বা তাদের শতাংশ কত, তাদের ভোটের হার কত, এই বিষয়ে একটি ইনোভেশন কনসাল্টিং একটি কোম্পানি, একটা সংস্থা তারা পর্যবেক্ষণ করেছে, এটা জরিপ করেছে। এই বিষয়ে আগেও একটি জরিপ হয়েছে, আমরা দেখেছি কয়েক মাস আগে। বর্তমানে এই জরিপটি খুবই গুরুত্বপূর্ণ, খুবই মৌলিক একটি বিষয় আপনাদের সামনে বলবো। আমি যে বলছি যে এইটা মৌলিক সেটা না, বা এই জরিপের বাইরে কিন্তু অনেকগুলো মানুষ আছে, অনেকগুলো সমর্থক আছে, কর্মী আছে, দায়িত্বশীলরা আছে, তারাও কিন্তু আছে। জরিপটা হয়েছে, তারা জানেও না। বিষয়টি আমি আপনাদেরকে বলি, জামাত ইসলামী কোন পর্যায়ে কীভাবে বাংলাদেশের অবস্থান বা রাজনৈতিক পরিবর্তনশীলে এই দেশে ভোটের রাজনীতিতে জামাত কতটুকু সক্রিয় ভূমিকা পালন করছে, এই মুহূর্তে জামাত কতটুকু ভোট পাবে, সে বিষয়ে আপনাদের কাছে আজকের বিষয়টি খুবই গ্রহণযোগ্য। সম্মানিত ভিউয়ার্স, এই বিষয়টি আমি আপনাকে দুইটা ভাগে ভাগ করেছি, একটি ভাগ ভালো আর একটি ভাগ খারাপ, মানে দুইটা দিক আছে এখানে। ক্রমান্বয়ে আমি আপনাদেরকে সিরিজ ভিডিও করব না, তবে দুইটা পার্ট করতে চাচ্ছি, ভিডিওর দুইটা পার্ট, দুইটা অংশ। এখানে যেহেতু প্রথম আলো এবং ডেইলি স্টারের একটি কারসাজি আছে, সেক্ষেত্রে দুইটা পার্ট করা বাধ্যতামূলক ঘটছে, এবং সেটা দুইটা না করলে ভিডিওর হক আদায় হচ্ছে না। সুতরাং আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আমি এই জন্য বলছি, উন্নয়ন গবেষণা প্রকল্প ব্যবস্থাপনা সংস্থা ইনোভেশন কনসাল্টিং বাংলাদেশের 8টি বিভাগে পরিচালিত জরিপে তথ্য উঠে এসেছে। এতে সহযোগিতা ছিলেন ব্রেইন এবং মুক্ত চিন্তার প্ল্যাটফর্ম ভয়েস ফর রিফর্ম। এখন নির্বাচন হলে কাকে ভোট দিবেন জনগণ? বিএনপি পেয়েছেন 41.7%, বাংলাদেশ জামাত ইসলামী পেয়েছেন 31.6%, আওয়ামী লীগ অর্থাৎ আপনারা বুঝতে পারছেন স্বৈরাচার হাসিনার দল 13.9%, ছাত্রদের নতুন দল জাতীয় নাগরিক পার্টি তারা পাচ্ছে 5.1%, ইসলামী আন্দোলন বাংলাদেশ অর্থাৎ চরমোনাই 2.6%, গণ অধিকার পরিষদ অর্থাৎ নিবন্ধিত একটি দল হয়েছেন এখন, তারা পাচ্ছে 1.0%, জাতীয় পার্টি 1.0% এবং গণ অধিকার পরিষদ 0.5%, 5%, গণসংহতি আন্দোলন 0.2%, অন্যান্য রাজনৈতিক দল 3.3%, মানে 3% অর্থাৎ 3.3%। এখন এখানের আপনাদেরকে দেখতে পাচ্ছেন, আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দিছি আমি আপনাদের বিষয়টি, যে এখন নির্বাচন হলে কে কত ভোট পাবে, ভোটের রাজনীতিতে কে এগিয়ে। এখন রাজনীতিতে এগিয়ে কিন্তু বিএনপি, কিন্তু এখানে যদি ইসলামপন্থী দল যেমন বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী আন্দোলন, ছাত্রদের নাগরিক পার্টি, গণ অধিকার পরিষদ বা হেফাজতে ইসলাম সহ যারা এখনও রাজনৈতিক নিবন্ধন করতে পারেনি, এই খেলাফতে মজলিস সহ যদি আসে, জামাত ইসলামী এখন ভোটের রাজনীতিতে প্রথম স্থানে অধিকার করছে, প্রথম স্থান অধিকার করবে ইনশাআল্লাহ, এটা আশা করছে জনগণ। আজকের এই বিষয়টি প্রতিনিয়ত বিএনপির ভোট ব্যাংক কিন্তু কমছে বা ভোট হ্রাস পাচ্ছে, এবং জামাত ইসলামের জনবল ভোটের শতাংশ বাড়ছে প্রতিনিয়ত। এর সাথে যদি ইসলামিক দলগুলো এক হয়, তাহলে এখানে ভোটের রাজনীতি ব্যাপক একটা ফলপ্রসূ আসবে জামাত ইসলামের পক্ষে। এখন জামাত ইসলামের কাজটা কি, জামাত ইসলামী কী করছে না করছে, তারা ভিন্ন জগতে আছে কি মনন জগতে আছে, দায়িত্বশীল হিসাবে আমরা যে দেখতে পাচ্ছি জামাত ইসলামের প্রতিনিয়ত ভোটের সংখ্যা বাড়ছে, ভোটের পরিস্থিতি ভালো হচ্ছে, আগামী দিনের জামাতের ভোট ব্যাংক আরও শক্তিশালী হচ্ছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। বিএনপির যে পরিস্থিতি, তারা ভোটের রাজনীতিতে বাংলাদেশের একটি রাজনৈতিক দল হিসেবে তাদের পরিস্থিতি কিন্তু খুবই ভালো, কিন্তু তাদের প্রতিনিয়ত অকারেন্স করছে। এই যে ছাত্র শিবিরের সাথে জড়িয়ে একটা মিথ্যাচার, এই যে যুব দলের সাথে সমস্যা, এই যে ছাত্র দলের সাথে সমস্যা, আজকে গরু চুরি, কালকে চাঁদাবাজি, কালকে টেন্ডারবাজি, এখানে ডাকাতি সহ যুবদল ছাত্রদল নেতা আটক হয়েছেন, এই বিষয়গুলো কিন্তু অপ্রাসঙ্গিক, এবং এটার কারণে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পরিস্থিতি কিন্তু দিন দিনে আসলে ভোটের মাঠ থেকে তারা সরে যাচ্ছে এবং ভোটের রাজনীতি হ্রাস পাচ্ছে। এই বিষয়ে আপনাদের কাছে মতামত চাচ্ছি, এবং আমি যেটা বুঝতে পারছি বাংলাদেশের ভোটের রাজনীতিতে জামাত ইসলামী এখনও পর্যন্ত প্রথম স্থান অধিকার করেছে। কেন করেছে এই বিষয়টি আপনাদেরকে বলি একটু। জামাত ইসলাম বাংলাদেশের মধ্যে সবচেয়ে প্রবীণ দল, আওয়ামী লীগের আগে একটি দল। জামাত ইসলাম 1941 সাল থেকে রাজনীতি করছেন, বাংলাদেশের রাজনীতি হয়তো পরবর্তীতে আসছেন, স্বাধীনতার আগে থেকে জামাত ইসলাম শুরু করেছেন। জামাত ইসলামের একটি সিস্টেম আছে, কোনো একটি ব্যক্তি এসে এখানে হুট করে নেতা হতে পারে না, কোনো একটি ব্যক্তি এসে দায়িত্বশীল হতে পারে না, তাকে ক্রমান্বয়ে সিরিয়াল মাফিক এবং ধারাবাহিকভাবে তাকে এগোতে হয়। ধারাবাহিকভাবে তিনি এগিয়ে তারপরে তার একটা পর্যায়ে একটা মান উন্নয়ন করে তারপরে তাকে পদবিতে আনতে হয়, বা পদবি চাইলে এসে দিবে না, তাকে সংগঠন হিসাবে দায়িত্বশীল হিসাবে যারা মনোনিবেশ করবে, যারা দায়িত্বশীল হিসাবে যারা গ্রহণ করবে বা সিদ্ধান্ত নেবে, সেই সিদ্ধান্তের ফলপ্রসূ অনুযায়ী তাকে একটি দায়িত্ব দিবে। এবং এটাকে জামাত ইসলাম মনে করে যে জামাত ইসলামের যে দায়িত্ব পাচ্ছে এটা আল্লাহ প্রদত্ত, বা আল্লাহ থেকে দায়িত্ব পেয়েছেন, এবং এটার মৌলিক যে হাকিকত সেটা হচ্ছে দায়িত্ব কেউ চাইলে পাচ্ছে না, আবার কাউকে দিলে সে ফেলাতে পারছে না। এটা হচ্ছে জামাত ইসলামের সিস্টেম। এখন জামাত ইসলামের কর্মকাণ্ড কি? জামাত ইসলামের কর্মকাণ্ড হচ্ছে তারা ন্যায় প্রতিষ্ঠা করবে, ইনসাফ প্রতিষ্ঠা করবে, ন্যায় বিচার করবে, ইসলামিক অনুশাসন কায়েম করবে, বাংলাদেশের সকল নাগরিকের হক আদায় করবে, এবং চাইলে অথবা না চাইলে প্রত্যেকটি নাগরিকের ন্যায্য অধিকারকে তার কাছে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করবে। এটা হচ্ছে জামাত ইসলামের কাজ। কিন্তু এখানে মৌলিক যে বিষয়, শিক্ষা, খাদ্য, বস্ত্র, শিক্ষা, বাসস্থান, এগুলো কিন্তু মৌলিক একটি অধিকার, সাংবিধানিক অধিকার হিসাবে একটা নাগরিকের দায়িত্ব। কিন্তু এখানে দেখেন বাংলাদেশে যারা ভিক্ষুক আছে তারাও ট্যাক্স দেয়, যারা কোটিপতি শিল্পপতি আছে তারাও কিন্তু ট্যাক্স দেয়। ট্যাক্স কিন্তু প্রত্যেকের দিতে হয়। এই বাংলাদেশে থাকতে গেলে যারা বা তাদের ট্যাক্স দিয়েই, ভয়ার ট্যাক্স দিয়েই ব্যবসা করতে হয়, বাড়ি করতে হয়, গাড়ি করতে হয় বা চলতে হয়। সুতরাং এই ব্যবসার মধ্য দিয়ে বাংলাদেশের যে পরিস্থিতি, সেটা কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী যেটা বলছে যে বাংলাদেশের সর্বনিম্ন ট্যাক্স বা ভ্যাটের উপরে বাংলাদেশ জামাত ইসলামী কর আরোপ করবে। এটার ব্যাপারে আমরা একটু বলি।
আমি যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি, বাংলাদেশে ভোটের রাজনীতিতে বাংলাদেশ জামাত ইসলামী কেন এগিয়ে। বাংলাদেশের জামাত ইসলামের পক্ষে হেফাজত ইসলাম, চরমনায়ের পীর, খেলাফতে মজলিস, খেলাফত আন্দোলন বা আট্রসি আছে, ছরচিনা আছে, এরা যাবতীয় যে ইসলামপন্থী দল যারা এখন রাজনীতির মাঠে নেই, তাদের বাইরে কিন্তু ভোট হয়েছে। এবং এই জরিপের মধ্যে যদি আসা যায় তাহলে ইসলামপন্থীরা এক হবে। আর আরেকটি বিষয় হচ্ছে, ইসলামপন্থীরা যখন এক হয়ে যাবে তখন বিএনপি আওয়ামী লীগকে এনে রাজনীতি করবে এবং ভোট করার চিন্তাভাবনা করবে। সেই প্রাসঙ্গিকটা আমি আজকে বলছি যে আমি দুইটা পার্টে ভাগ করব। এবং এখন যে আছে ওয়ান পার্টে, এটার বিষয়টি এই জন্য বলছি, যখন ইসলামপন্থী দল এখনই এক হবে বা ঐক্য গড়বে বা একটা প্ল্যাটফর্মে আসবে, তখন কিন্তু সাথে সাথে বিএনপি তাদের পট পরিবর্তন করে আওয়ামী লীগকে রাজনীতির মাঠে আনবে এবং সেটাকে একটা রাজনীতির লোভ, মানে ক্ষমতার লোভ লালসার হিসাবে সেটাকে তাদের নিজের স্বার্থ সিদ্ধি হাসিলের জন্য এই কাজটি তারা করবে। এটা আপনার মানেন আর নাই মানেন, রাজনৈতিক বিশ্লেষক হিসাবে, রাজনৈতিক বিশ্লেষণ হিসাবে, রাজনৈতিক অ্যানালাইসিস হিসাবে একটা গবেষণায় আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, সমস্ত ইসলামিক দল যখন এক হয়ে যাবে তখন ভোটের মাঠ বা ভোটের রাজনীতি ইসলামপন্থীদের পক্ষে বা বল কিন্তু তাদের কোর্টে থাকবে। এই মুহূর্তে বিএনপির যদি টিকে থাকতে হয়, বিএনপির যদি ক্ষমতায় আসতে হয়, বিএনপি যদি ক্ষমতা পিপাসু হয়ে থাকে বা বিএনপির যদি এই ক্ষমতাকে ধরে রাখতে হয়, তাহলে আওয়ামী লীগকে নির্বাচনে আসতে হবে, আওয়ামী লীগকে নির্বাচনে আনতে হবে, আওয়ামী লীগের সাথে জোট করতে হবে, আওয়ামী লীগকে কিছু নেগোসিয়েশন করতে হবে, ভারতের প্রাধান্য দিতে হবে। এই সামগ্রিক বিষয় দিয়ে এই মুহূর্তে যদি ইসলামপন্থী দল এক হয়ে যায়, আওয়ামী লীগ বিএনপি এক হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। তবে হ্যাঁ, ভোটের আগে যদি বেশ কিছুদিন আগে ভোট হচ্ছে, হয়তো ডিসেম্বরে, হয়তো নভেম্বরে বা অক্টোবরে হচ্ছে ইসলামপন্থীরা এক হয়ে যায়, সেক্ষেত্রে একটু ব্যতিক্রমী হবে। বা অথবা ভোট শুরু হয়েছে, ভোটের ডেট পড়ে গেছে, অথবা জুলাইতে বা জুনে নির্বাচন হচ্ছে, সেক্ষেত্রে হয়তো সেই মাসে হচ্ছে ইসলামপন্থীরা জোট হয়ে গেল, সেক্ষেত্রে একটা ধারাবাহিকতা থাকবে। কিন্তু আগামী রাজনীতিতে যদি বিএনপি পন্থী দল যদি ক্ষমতা আসে এবং আওয়ামী লীগের এই জোট যদি ক্ষমতা আসে, তাহলে পীর সাহেব বলেন, রাজনীতিবিদ বলেন, ইসলামপন্থী বলেন, নন ইসলামপন্থী বলেন, ধর্ম নিরপেক্ষতার একটা পরিভাষা বাংলাদেশে কায়েম হবে এবং ইসলামপন্থীদের, আমাদের যারা টুপিওয়ালা আছে, দাড়িওয়ালা আছে, পাগড়িওয়ালা আছে, কওমি আছে, আলিয়া আছে, সকল ঘরানার মানুষ, কল্লাবিহীন যেমন একটি দেহ, ঠিক তেমনি বডিবিহীন একটি শরীর নিয়ে চলতে হবে। সুতরাং খুব বিমর্ষিত, বর্বরিচ্ছুত এবং খুব বিস্ময়কর একটা পরিস্থিতি সামনে আগমন করছে। আপনাদের কাছে এতটুকু বলবো, আপনাদের প্রত্যেকের নিজস্ব স্থান থেকে প্রত্যেকেই অবশ্যই বিচক্ষণ করতে হবে। আজকের ভিডিওটির গুরুত্ব অবশ্যই জানতে হবে, বুঝতে হবে, আমাদের ভিডিওর কমেন্টে জানাতে হবে। আগামী পার্ট অবশ্যই খুব দ্রুত আপনাদের সামনে দেবো যে এই ভিডিওটাই বা এই রাজনীতির পরিবর্তন বা এই প্রেক্ষাপট বা এই পাতানো ফাঁদ কিনা সামগ্রিক বিষয় নিয়ে আপনাদের কাছে ছোট্ট একটি ভিডিও আগামীতে নিয়ে আসবো। এর দ্বিতীয় পার্ট অবশ্যই দেখতে থাকুন। আমাদের সকলকে ভালো এবং সুসংবাদ জানিয়ে, রমজানের স্বাগত জানিয়ে, রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।